তোমাদেরকে নিয়ে অনেকে কথা বলছে, বাট আমি ওই মোমেন্টে কোনো ভিডিও দেই নাই। আমরা এইচএসসি 25 ব্যাচ কিনে একটা লাইভও করছিলাম যে এই রেজাল্ট নিয়ে কিভাবে ভালো রেজাল্ট করা যাবে। সিইও অ্যানালাইসিস মেগাবুক একটা বই পড়লেই নাফ। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা এইচএসসি 25 ব্যাচের জন্য। আমরা এইচএসসি 25 ব্যাচ কিনে একটা লাইভও করছিলাম। তোমাদেরকে নিয়ে অনেকে কথা বলছে, বাট আমি ওই মোমেন্টে কোনো ভিডিও দেই নাই, কারণ তোমরা আর কি ওভারহেলমড হয়ে গেছিলা। অনেক অনলাইনের ভাইয়া এবং টিচাররা তোমাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছিল। সো যেহেতু এখন একটু রেজাল্টটা সেটেলড, তোমরাও রেজাল্টটা মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছো, তো এখন আজকে আমরা কথা বলবো যে এই রেজাল্ট নিয়ে কিভাবে ভালো রেজাল্ট করা যাবে। স্পেসিফিক্যালি এই ব্যাচের সবচেয়ে বেশি সংখ্যক মানুষজন 4 পয়েন্ট থেকে 5 পয়েন্টের মধ্যে পাইছে, অর্থাৎ 5 পয়েন্টের সংখ্যা 69,000-এর মতো। সো 4 পয়েন্ট থেকে 5 পয়েন্ট অর্থাৎ 4.08, 4.28, 4.67 এরকম সংখ্যাটা অনেক বড়। সো আমরা এই ভিডিওতে তোমাদেরকে লজিক্যাল বিভিন্ন অপশন দেখাবো যে 4 পয়েন্ট পায়েও তুমি কিভাবে শুধুমাত্র ভালো রেজাল্ট না, অনেক টপ নচ রেজাল্ট করবা, এবং সেই সাথে যারা 4 পয়েন্ট পাইছো কিন্তু ইঞ্জিনিয়ারিং মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলা তারা কি কি করবা। চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমত আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আমাদের 70% মানুষজন এই গ্রুপে। দেখো, তোমাদের ব্যাচের এমনও পাশের হার খুবই কম, এবং যারা পাস করছে তাদের মধ্যে মাত্র 69,000 মানুষজন 5 পয়েন্ট পাইছে। সো তোমাদের দলটাই সবচেয়ে ভারী। তার মানে এবছর 5 পয়েন্ট না পায়েও অনেক মানুষজন পাবলিকে পড়াশোনা করবে, চান্স পাবে এবং অনেক ভালো রেজাল্টও করবে। তো সেক্ষেত্রে মনে একটা আশা রাখবা, কারণ তোমাদের দলটা ভারী। দ্বিতীয় যে পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা প্রথমে একে একে আসি যে ইঞ্জিনিয়ারিং যারা কোচিং করতেছিলাম তাদের ক্ষেত্রে 4 পয়েন্টটা কী কী মাইনে রাখবে। সত্য কথা বলতে গেলে 5 পয়েন্টের সংখ্যা অনেক বেশি। তার মানে বুয়েট তার সার্কুলার মেজরিটি অফ দ্য কেসে চেঞ্জ করবে না, অর্থাৎ সম্ভবত বুয়েটে অ্যাপ্লাই করতে গেলে 5 পয়েন্টই তারা চাবে প্রথমে, তারপরে তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 5 পয়েন্ট চায় বসবেই। হ্যাঁ, অর্থাৎ টোটাল 20-এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশের মধ্যে একটা নাম্বার তারা চাবে। অর্থাৎ আরও যদি স্পেসিফিক্যালি বলি, আগের ব্যাচে বুয়েটের যে সার্কুলারটা ছিল এক্স্যাক্ট সেম সার্কুলার রিপিট হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। আমরা যেরকম রেজাল্ট খারাপ হবে ভাবছিলাম সেরকমই হয়েছে, কিন্তু খারাপ হয়েছে পাশের হারে, নট এ প্লাসের হারে। এ প্লাসের সংখ্যা 18 সালের চেয়ে 3 গুণ বেশি। তো সেক্ষেত্রে বুয়েটটা সার্কুলার খুব একটা চেঞ্জ করবে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু যদি আমার একটু খারাপ হয়ে যায় যে না, আমি ইঞ্জিনিয়ারিংয়ে যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিলাম, আমার উইকলিতে যথেষ্ট ভালো নাম্বার আসতেছিল, কিন্তু কোনো কারণে 4.87, 4.73 পেয়ে গেছি, সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ করতে বলবো না। কিন্তু এর নিচেও যারা পাইছে, অর্থাৎ 4 পয়েন্ট পাইছে কিন্তু টপ নচ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পাইছে বা পড়তেছে, এরকম হিস্ট্রি খুব কম, লাখে একটা, হাজারে একটা। এটা সত্য কথা, শুনতে খুব খারাপ লাগবে, কষ্ট লাগবে, কিন্তু 4 পয়েন্ট পায় ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া ইজ টু মাচ টাফ। এবং কুয়েট, চুয়েট, রুয়েট তিনটা আলাদা হয়ে গেল, তাদের সার্কুলারগুলো কিন্তু 25 ব্যাচে যেটা ছিল সেটাই থাকবে। সো সেটা একটু চেক করো। বাট ইফ আই এম বিইং অনেস্ট উইথ ইউ, আমি তোমার জায়গায় যদি থাকতাম এবং আমার যদি 4 পয়েন্ট আসতো, একটুর জন্য না, বড় ডিফারেন্সে 4 পয়েন্ট আসছে, মেজরিটি অফ দ্য কেস আমি পরীক্ষা দিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ করাটাই বেস্ট অপশন। এখন ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ করার ক্ষেত্রেও কিছু অপশন আছে যেগুলো হয়তো আমি আরেকটু কম পয়েন্ট নিয়েও পরীক্ষা দিতে পারবো। এবছরের সেরকম একটা হটকেক অপশন হলো সাস্ট। সাস্ট একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রেপুটেটেড এবং হটকেক অপশন, এবং তাদের সার্কুলারটা অবশ্যই হালকা হবে। কিন্তু সাস্টের সার্কুলার হালকা হইলো, সাস্টের কঠিন কিন্তু কোশ্চেনটা খুবই ভারী। সেক্ষেত্রে মার্কেটের একমাত্র সাস্ট প্রিপারেশনের ক্র্যাশ কোর্স আমাদের কাছে আছে, সেটা এজ কোর্স ওয়েবসাইটে বা আমাদের পেজে মেসেজ দিলে পাবা। আর সাস্টে যদি চান্স পাইতে চাও, সিম্পলি সাজেশন একটাই দিব, সাস্টের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা আছে এটা ভালো মতো পড়বা, টোটালটা পড়ে যাবা, এটা টাইপ টপিক থেকে অনেক কোশ্চেন কমন পাবা। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যে কথাটা আমি বলতেছিলাম যে যদি তুমি এবার সুইচ করো, তার মানে একটা অপশন হলো সুইচ রাইট নাও। আমি অনেককে অনুরোধ করব, অনেকে 4 পয়েন্ট পাওয়ার পরেও, উইকলিতে নাম্বার কম পাওয়ার পরেও জাস্ট পিয়ার প্রেশারে বা বাপ মায়ের সামনে বলতে না পারার কারণে ইঞ্জিনিয়ারিং কোচিংটা কন্টিনিউ করতেছো। এখন 1-1.5 মাসের জন্য হয়তো বা বাঁচে যাবা, বাট সামনের
2-3 মাস পরে তোমার রেজাল্টটা সূর্য চাঁদের মতো আকাশে উঠে যাবে, যে তুমি চান্সটা পাও নাই, তখন মুখ দেখাইতে পারবা না। এইবার আসি আমাদের ঢাবির ক্ষেত্রে কি হয়ে গেল, বা ভার্সিটি ইউনিটে আমাদের রেজাল্টের কি কি অবস্থা হইতে পারে, অর্থাৎ আমাদের হাতে আসলে অপশনসগুলো কি কি আছে। সেই ভার্সিটি ইউনিট ঢাবি নিয়ে কথা বলার আগে একটা দল তো মন খারাপ করতেছে, তারা কি, তারা হলো মেডিকেল পার্টি যারা আছে, তাই না? মেডিকেলের ক্ষেত্রে তারা এবছর সার্কুলারটাতে কিছু চেঞ্জেস আনছে। তারা এসএসসিকে 10 দিয়ে গুণ দিছে, এইচএসসিকেও 10 দিয়ে গুণ দিছে। টোটাল তাহলে কত, এসএসসিতে যদি কেউ 5 পায় 50, এইচএসসিতে 5 পায় 50, 100-র মধ্যে মার্কিং হবে। সেই টু সে কেউ পাইলো 4.5 এইচএসসিতে এবং এসএসসিতে পাইছে 5, তাহলে এখানে হলো 50, এখানে হলো 45, তাহলে ও অলরেডি কত পায় বসছে, 95 পাইছে। এবং আমাদের এমসিকিউ এক্সাম হয় মেডিকেলে আরও 100 মার্কের। সো যদি তাকে মেডিকেলে চান্স পাইতে হয় তাহলে পরীক্ষার হলে তাকে 5টা এমসিকিউ বেশি দাগায় আসতে হবে বাকিদের চেয়ে। মেডিকেলে যেখানে 0.25-এর জন্য 2টা মেডিকেল বা 1টা মেডিকেল ডিফারেন্স হয়ে যায়, 0.25-এর জন্য চান্স মিস হয়ে যায়, তাদের জন্য 5 মার্ক নিয়ার ইম্পসিবল একটা ফিট। তো আমার সাজেশন থাকবে এই বছরের জন্য অ্যাটলিস্ট, যেহেতু সার্কুলার কিছুটা চেঞ্জ হয়। আগে আমি বলতাম যে 10 মার্কের নিচে কাটা গেলে মেডিকেলে থাকো, এবার সাজেশনটা একটু চেঞ্জ হবে। 5 মার্ক হলো ম্যাক্স, যদি কারো 5 মার্কের বেশি মেডিকেলে কাটা যাচ্ছে তুমি মেডিকেলে থাকতে পারো, সমস্যা নাই, সাহস দেখায় পরীক্ষাটা দিলা, কিন্তু সেই সাথে অবশ্যই আমার একটা প্ল্যান বি রাখতে হবে। অর্থাৎ অবশ্যই আমাকে একটা প্ল্যান বি রাখতে হবে, যেই প্ল্যান বির আওতায় আমি পরীক্ষা দিতে পারবো। অর্থাৎ সেই প্ল্যান বিটা কি, সেটা হলো এ ইউনিট। ওই যে ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান সুইচ করে কোথায় আসবে, সেটা হলো আমাদের এ ইউনিট। যদি কোনো কারণে মেডিকেলে না হয় তাহলে যাতে আমি রাইট অ্যাওয়ে ভার্সিটি ইউনিটে সুইচ করতে পারি। আর যারা রিয়েলাইজই করতেছো যে আমার মেডিকেলে চান্স হবে না, যে একে তোমার জিপিএর জন্য 10-এর কাছাকাছি মার্ক কাটা যাচ্ছে, 2-এ তোমার কোচিংয়ে মার্ক আসতেছে 60%, 50%, এটা কিন্তু 8 নাম্বার উইক চলতেছে। এখন 60% নাম্বার নট গুড, ওটা শুরুর দিকে হলে মানতাম, এখন 80-90% যাদের থাকবে তারা চান্স পাবে, রাইট? তো সেক্ষেত্রে তখন তোমাকে টোটাল সুইচ করতে হবে, এই যে প্ল্যান বিটাতে টোটাল সুইচ করতে হবে। এখন আমরা 2টা বড় দলকে নিয়ে কথাবার্তা বলছি। তৃতীয় যে দলটা, যারা শুরু থেকে ভার্সিটি ইউনিট করতেছিল কিন্তু কোনো কারণে তার 5 পয়েন্ট আসে নাই, তাদের কি হচ্ছে, তাই আর দে ডুমড? উত্তর হলো না। চলো আমরা একটু বুঝি। ঢাবি যেটা বলছে, ঢাবি চাইছে টোটালে 8, এসএসসি এইচএসসি মিলায় টোটালে 8 চাইছে, কিন্তু কোনোটাতে 3.5-এর নিচে পাওয়া যাবে না। রাবিও সেম চাইছে, জগন্নাথও আমাদের প্রায় সেমই চাইছে, ঠিক আছে? সো 8 পয়েন্ট আমার মনে হয় অনেক বড় শতাংশ মানুষের এসএসসি এইচএসসি মিলায় আছে। এবং ঢাবি যে নাম্বারিংটা করে এসএসসি ইন্টু 2, এইচএসসি ইন্টু 2, তার মানে যদি কেউ সে টু সে এসএসসিতে 5 পয়েন্ট পাইছিলা এবং এইচএসসিতে কোনো কারণে সে টু সে তুমি পাইছো হলো 4.6, তাহলে তোমার নাম্বারটা টোটালে কত আসে একটু নিজে ক্যালকুলেট করো দেখি। তাহলে তুমি বুঝবা যে ধরে নাও যদি কেউ 4.5ও পায়, হ্যাঁ, তাও তার আসতেছে 19, তাহলে কয়টা এমসিকিউ তাকে বেশি দেখাইতে হবে? মাত্র একটা এমসিকিউ। সো যদি কেউ কম পয়েন্ট পায় থাকো, ঢাবিতে 2, 3, 4 মার্ক কাটা যায়, অবশ্যই ঢাবির প্রিপারেশন কন্টিনিউ করবা। বাংলাদেশে যদি 5 পয়েন্টের নিচে সর্বাধিক সম্ভাবনা থাকে কোনো জায়গায় চান্স পাওয়ার, দ্যাট ইজ কমপ্লিটলি ভার্সিটি এ ইউনিট। এবং তুমি যদি বলো বাংলাদেশের 5 পয়েন্টের নিচে পাওয়া সর্বাধিক ভালো স্টুডেন্ট কোন জায়গাটাতে পড়াশোনা করে, সেটা হলো ঢাবি। তুমি ঢাবি শিক্ষার্থী সংসদের একটা পোস্ট হয়তো বা দেখছো, ভাইরাল হয়েছে, ওখানে ঢাবি শিক্ষার্থীদেরকে বলছে আপনাদের পয়েন্ট কত, অসংখ্য কমেন্ট ছিল 5 পয়েন্টের নিচে, ঠিক আছে? এর মানে এই না যে তারা খারাপ স্টুডেন্ট ছিল, এর মানে এই যে তাদের হয়তো বা লাকটা ভালো ছিল না, বাট তারা স্টিল গোটা বাংলাদেশের একটা টপ নচ ইনস্টিটিউটে পড়াশোনা করতেছে, রাইট? আচ্ছা, এইবার আসো। সো ঢাবিতে আমাদের কোনো ইস্যু নাই, কিন্তু সার্কুলারটা দেখতে হবে। এখন এবছর জিএসটি একটা অনেক বড় ধামাকা দিছে, ধামাকা। তারা বলছে জিএসটি পরীক্ষা নেবে মার্চে, মার্চ 26,
অর্থাৎ এখন চলে অক্টোবর, ধরে নিলাম অক্টোবর তো প্রায় শেষ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস টাইম পাচ্ছ। 5 মাস, 5 মাসে ভাইয়া, মানে একটা অ্যাডমিশন সিজন সাধারণত 3-4 মাস হয়, শুধু জিএসটির জন্য পাচ্ছ 5 মাস। এর আগে তো টাইম কিছুই। এই 5 মাসে একবার এইচএসসি সিলেবাস শেষ করা যায়। সো জিএসটি এবছর একটা অনেক বড় অপশন, এবং জিএসটি সার্কুলার সাধারণত 7.5 চায়, ঠিক আছে। জাবির সার্কুলারে কিছু সাবজেক্ট ওয়াইজ পয়েন্ট চায়, এই ইউনিটে কিছু সাবজেক্ট ওয়াইজ পয়েন্ট চায়, এবং ডি ইউনিটে আবার কিছু সাবজেক্ট ওয়াইজ পয়েন্ট চায়। অর্থাৎ ম্যাথ ফিজিক্স দেখে এক জায়গায়, আরেক জায়গায় দেখে হলো বায়োলজি কেমিস্ট্রি, সে সার্কুলারে তুমি দেখতে পারো। বাট আমি বলবো, তুমি যদি ওভারঅল ভার্সিটি এই ইউনিটের সিনারিও চিন্তা করো, সিম্পল অ্যান্সার হলো যে 4 পয়েন্ট থেকে 5 পয়েন্ট থাকলে তুমি প্রায় প্রতিটা জায়গাতেই এক্সাম দিতে পারবা। এবং আরও আসার কথা হলো, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে অন্য কোনো সিঙ্গেল বিশ্ববিদ্যালয় আমার জিপিএর জন্য কোনো মার্ক কাটে না, একটা সিঙ্গেল মার্ক নাই তাদের সেখানে। অর্থাৎ ওইখানে তুমি একদম সম্পূর্ণ ফ্রেশ একটা রিস্টার্ট দিচ্ছ। সো এখন যারা রেজাল্টের জন্য মন খারাপ করতেছিলা, হতাশ হচ্ছিলা, ডিপ্রেসড হচ্ছিলা, তাদের এখন হাতে একটা অপশন আছে যে একটা বিশাল বড় কামব্যাক দেওয়ার। কারণ তোমার ভর্তি পরীক্ষায় তোমার রোল নাম্বার, নাম লেখা থাকবে না। এখন ভিডিওর সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্টে আসি, যে এখন আমাদের হাতে অপশন কি কি আছে। এখানে লেখা আছে গো ফর উইকার অপশন। উইকার অপশন মানে কি, যে এবছর সর্বাধিক মানুষজন কিন্তু ভার্সিটি ইউনিটের দিকেই যাবে, কিন্তু ইউ হ্যাভ টু বি স্পেসিফিক। সো আমি তোমাকে কিছু স্পেসিফিক প্যাথওয়ে এই পয়েন্টে দেখাবো, যেই প্যাথওয়েগুলো তোমার কাছে খোলা আছে। প্রথমত, যারা ফিমেল আছি, ফিমেল, এবং যারা হলো মেডিকেল ফেইলিওর আছি, তাদের জন্য একটা প্রাইম অপশন হলো জাবির ডি ইউনিট। জাবির ডি ইউনিটের বায়োলজি এবং কেমিস্ট্রি কোশ্চেন প্রায় মেডিকেল স্ট্যান্ডার্ড। সো সেক্ষেত্রে তুমি এইখানে পরীক্ষা দিতে পারো, ম্যাথ নাই, ঠিক আছে। সো এই জায়গাটা তোমার একটা জাবির ডি ইউনিট ভালো অপশন। যারা ইঞ্জিনিয়ারিং ছিলাম এবং ঢাকার মধ্যে পড়তে চাই ভালো সাবজেক্টে, তারা সুইচ করবো ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে। ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে আমাদের কোর্স আছে, তোমাকে এটা বলতে পারি যে রেকর্ডেড কোর্স এখন তোমাকে করতে হবে। সো কুপন হইলো এই প্রত্যেকটা কোর্সের জন্য কামব্যাক 25, কামব্যাক 25 ফর 25% ডিসকাউন্ট। এবং ইঞ্জিনিয়ারিং পাবলিকের আরেকটা বড় অপশন কি, জাবি এ, আরেকটা বড় অপশন কি, সাস্ট, ঠিক আছে। এখন আসো আমাদের কিছু প্রাইম অপশন আমরা একটু বলি। আমাদেরকে বুঝতে হবে যে জাবির যারা প্রিপারেশন আমরা নিতে যাচ্ছি, জাবিতে ফিমেলদের জন্য আলাদা রেজাল্ট আছে, আলাদা কোটা আছে, কিন্তু জাবিতে চান্স পাওয়াটা তুলনামূলক সোজা। আমি তোমাকে সিম্পলি একটা জিনিস দেখাই। এই বইটাতে লিটারালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং ডি ইউনিটের লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন আছে, সাইজ এক্স এতটুকু। কেন? কারণ জাবির অনেকগুলো শিফটে পরীক্ষা হয় এবং তাদের নিজেরই অনেক কোশ্চেন আছে, যার কারণে জাবির কখনো প্যাটার্ন ব্রেক হয় না। সো এই যে জাবি এ ডি ইউনিট অ্যানালিসিস মেগা বুকটা তুমি ফলো করতে পারো, এবং আমাদের জাবির ক্র্যাশ কোর্স আছে একটা, এটাতে এনরোল করতে পারো। এই কোর্সে আমরা এই বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করাই দিব। এইবার আমি একটা অনেক বড় তথ্য দিই, যেটা অনেকে জানো না। তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম তো শুনেছো ভাইয়ারা, তাই না? আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায়, এটা তোমরা জানতা? 100 MS ক্যালকুলেটর। তোমার কাছে মনে হতে পারে 100 MS তো কিছু না, না অনেক কিছু রে ভাই। যারা মেডিকেল কোচিং করছে বা যারা ম্যাথ উইক ছিলাম, তাদের জন্য চিটাগং ইউনিভার্সিটির এ ইউনিটটা একটা গোল্ড মাইন। এবং আমাদের চিটাগং ইউনিভার্সিটির একটা বই আছে, সিও অ্যানালিসিস মেগা বুক, একটা বই পড়লেই নাফ। এবং চবে কিন্তু কখনো গুচ্ছতেও ঢুকে নাই। তার মানে তুমি চবের ক্র্যাশ কোর্স যদি করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক এখানে সলভ করে দেওয়া হবে, ডান। এবার তোমাকে একটা হিডেন জেম ইউনিভার্সিটি দেখায়। হিডেন জেম, বাংলাদেশের হিডেন জেম হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। এটাতে আমি প্রথম হয়েছিলাম 18 সালে, ফার্স্ট হয়েছিলাম। এটা হিডেন জেম কেন? কারণ তাদের 80টা কোশ্চেন 120 মার্ক, এবং মাইনাস মার্কের ক্ষেত্রে -0.2, এবং এটা অনেক রেপুটেটেড একটা ইউনিভার্সিটি। রাকসুর কথা তো তোমরা শুনছোই, রাইট? তো এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিন্তু একটা অপশন আছে, যেখানে আমি হয় ম্যাথ দেখাইতে পারি, না হয় বায়োলজি দেখাইতে পারি, অথবা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাইতে পারি। অর্থাৎ এখানেও আমি যদি যারা ইঞ্জিনিয়ারিং ছিলাম বায়োলজি দেখাবো না, যারা মেডিকেল ছিলাম তারা ম্যাথ দেখাবো না। সো রাবি সি ইউনিট খুবই রেপুটেটেড একটা অপশন, এবং এখানে খুব অসাধারণ কিছু সাবজেক্ট আছে। সো এইখানে পরীক্ষা দিতে পারো। এদের কোশ্চেন প্যাটার্নটাও আলাদা, রাবি তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে। আমাদের রাবির জন্য একটা বই আছে, আর ইউ সি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক, একটা বই পড়লেই নাফ। এবং রাবির ক্র্যাশ কোর্স আছে,
রাবির বিগত বছরের কোশ্চেন এক কোর্সে সলভ করে দেওয়া হবে, মোর দেন ইনাফ ফর ইউ। এইবার আসলো দ্য জ্যাক অফ অল ট্রেডস, সেটা হলো গুচ্ছ। যে গুচ্ছতে সর্বাধিক সিট আছে, সামনে তোমাদের গুচ্ছ প্রিপারেশন কোর্স আসবে, এখনই কোনো পড়ার দরকার নাই, কারণ এখন ভার্সিটি ইউনিট যেহেতু ঢাবি হয় নাই ভাইয়া, তুমি ঢাবির জন্যই পড়ো, তুমি ভার্সিটি ইউনিটে সুইচ করো, ভার্সিটি ইউনিটের জন্যই পড়ো। যখন জিএসটি আসবে তখন জিএসটি তুমি কোর্স কিনলা। আর যদি পারো জিএসটির একটা কোশ্চেন ব্যাংক, একটা মাত্র বই আছে আমাদের যে বইগুলোর নাম বলতেছি এগুলো কোনোটা কোশ্চেন ব্যাংক না, একটা বইয়ের ভিতরে কোশ্চেন, সেটার শর্টকাট, সেটার অ্যানালাইসিস, অর্থাৎ এটা একটা গাইড প্লাস কোশ্চেন ব্যাংক একসাথে। এগুলোর প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশনে পাবা, নাহলে ফেসবুক পেজে মেসেজ দিবা। আমাদের বই থেকে বা আমাদের কোর্সের একটাই কথা, সবচেয়ে কম ফ্যাক্ট, সবচেয়ে কমন উপযোগী। লাস্ট ইয়ার এখানে যতগুলোর ব্যানার দেখতেছো না, সবগুলোতে 80%-এর কাছাকাছি কমন ছিল, ডিরেক্ট 80% নিয়ারলি। ওকে, এইবার আমরা আসবো যে টোটাল ফাইনাল প্যাথওয়েটা কি আসলে, যে ভাইয়া ফাইনালি এখন কিভাবে পড়বো। প্রথম যেটা কাজ করতে হবে, রিমুভ শিট, অর্থাৎ তোমার টেবিলে, তোমার ফোনে যত প্রকার অপ্রয়োজনীয় নোট, বই, গাইড, টিচার, প্ল্যাটফর্ম, কোর্স যা কিছু আছে সব সরায় ফেলো। 2, ইনক্লুড ইম্পর্টেন্ট থিংস, অর্থাৎ একটা বই, একটা কোর্স, একটা জিনিস রাখো। 2, সেটা হলো তোমাকে এখন পড়তে হবে শর্টকাট বেসড বুকস, অর্থাৎ এমন জিনিসপাতি পড়তে হবে যেগুলো শর্টকাট। মূল বই, বড় বই, ইঞ্জিনিয়ারিং বই ফেলাও। তোমার পাবলিকে সিট দরকার কিনা সেটার আগে অ্যান্সার দাও আমাকে। তুমি কি চাও পাবলিকে 100% একটা সিট ইনশোর করতে, তাহলে যেটা বলছি সেটা ফলো করো। 3 নম্বর অপশন, সেটা হলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তুমি এখন থেকে গাইড কোনো পড়বা না, তোমার ক্লাসেই শর্টকাট শিখাই দিয়েছে মেজরিটি অফ দ্য টাইম, অনেক শর্টকাট গাইড টাইট পড়ছো। এখন তুমি কোশ্চেন অ্যানালাইসিস মেগাবুক পড়বা, যে শুধুমাত্র বিগত বছরের কোশ্চেন এবং সেই রিলেটেড থিওরি, আর কিচ্ছু না। তুমি কোশ্চেন ব্যাংক পড়ো, তোমাকে একটা রুল শিখাই, 10K রুল। এটা যদি আমাকে কেউ স্ট্যাটিস্টিক্যালি ভুল প্রুফ করতে পারে, আমি যে কারোর সাথে ডিবেটে যেতে রাজি আছি। কেউ যদি ভার্সিটি ইউনিটের 10,000-এর মতো কোশ্চেন সলভ করে, তার ভার্সিটি ইউনিটের নতুন কোনো কোশ্চেন ফেস করার লাগে না। তুমি যদি সিম্পলি ঢাবি, জাবি, রাবি, চবি, খুবি, জিএসটি, এগ্রি, এগুলো যতগুলো ভার্সিটি আছে, এগুলো শুধুমাত্র কোশ্চেন ব্যাংকগুলো বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সলভ করো, তোমার একটা সিঙ্গেল নতুন কোশ্চেন থাকবে না, এক্সিস্টই করবে না। ক্লিয়ার? এরপরে আসি, সেটা হলো রেকর্ডেড ক্লাস ডান করো। দেখো বাবা, তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরে এবং নভেম্বরের লাস্ট থেকে শুরু হচ্ছে। প্রথম যেই পরীক্ষাটা দিবা তারপর থেকে পড়া হবে না, অর্থাৎ এরপর থেকে যত পড়াই হবে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক পড়তে পারবে, ক্লাস একটাও করতে পারবে না। এই জন্য পার্সোনাল সাজেশন হইল, যে কোনো একটা ভার্সিটি ইউনিট কোর্স নিয়ে, যেমন আমাদের ভার্সিটি ইউনিট কোর্সে 40 থেকে 45টা মাত্র ক্লাস আছে, 45 ক্লাসেসের মধ্যে সব কিছু আমরা ডান করে দিয়েছি। আমাদের এক একজন ভার্সিটি ইউনিটের টিচার 10 বছর 15 বছর ধরে পড়াচ্ছে। সো একদম স্পেসিফিক টপিক আছে, সবচেয়ে উইক স্টুডেন্টের জন্য, সবচেয়ে টপ স্টুডেন্টের জন্য। ওই কোর্সটা নিয়ে তোমার 45টা ক্লাস করতে সর্বোচ্চ 15 দিন লাগার কথা, কারণ ক্লাসের ডিউরেশনও ম্যাক্স 3 ঘন্টা। অনেকে চাইলে এটা 7 দিনও করে ফেলতে পারবা। করে ফেলে ক্লাস পুরাপুরি ক্লোজ, দেন পুরা টাইম জুড়ে শুধু কোশ্চেন সলভ করবা, কোশ্চেন সলভ করবা, আটকে যাবা, ওটার ব্যাখ্যা দেখবা, দেন ওটা প্রত্যেকটা কোশ্চেন সলভ করার সময় পাশে ওটা শর্টকাট লিখবা। অর্থাৎ আমি তোমাকে সিম্পলি বুঝাই, যেমন ধরো আমি এই কোশ্চেন, এখানে একটা কোশ্চেন বের করি, কোথায় গেলে ধরো এই কোশ্চেনটা, হ্যাঁ এই কোশ্চেনটা পিএইচের সবচেয়ে বেশি কত, অপশন ডি দিছে। তুমি এই যে এই জায়গায় ছোট্ট করে তুমি সলিউশনটা লেখো, প্রত্যেকটা কোশ্চেন যখন লিখবা প্রত্যেকটার পাশে সলিউশন লেখো। এইটার উপরে কোনো প্র্যাকটিস পৃথিবীতে নেই, এইটা হলো সবচেয়ে বড় প্র্যাকটিস। এবং যে ধরো আমি এটাতে আটকে গেছি, তখন আমি এই জায়গায় চলে যাব, এই চ্যাপ্টারের সাথেই তো থিওরি দেওয়া আছে আমাদের অ্যানালাইসিস বইতে, থিওরিটা পড়ে হচ্ছে এইটা, তারপরে আমি এখানে সুন্দর মতো থিওরিটা লিখে দিলাম। আর যারা আমাদের অ্যানালাইসিস বই পড়বা ভাইয়া, শুধু কোশ্চেন না করে এই যে এখানে যে লাইনগুলো লিখছি না, এগুলোও পড়ে যাও, এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কমন আসে। এই যে এইটুকু মানে একটা চ্যাপ্টারের সাথে অল্প একটু থিওরি দিই আমরা, অল্প একটু থিওরি আর শর্টকাট, এগুলো একটু পড়িও, মিস করিও না, হ্যাঁ এগুলোর ভিতর থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আরেকটা জিনিস পড়বা, এই যে দেখবা বইয়ের কোশ্চেনের সাথে উত্তর, কিছু কিছু কোশ্চেনের নিচে দেখবা বড় বড় ব্যাখ্যা আছে, ঠিক আছে? এই যেমন আমরা কিছু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনও দিয়েছি জাবির সাথে, এগুলো করিও, কারণ ওটা জাবির অনুরূপ কোশ্চেন তাই। ওকে, সো এই ছিল ওভারঅল আমাদের আলোচনা। যারা আমরা 4 পয়েন্ট পাইছি তাদের জন্য 4 পয়েন্ট পাওয়া কি খারাপ? হ্যাঁ নিঃসন্দেহে খারাপ, স্বীকার করতে হবে, খারাপ রেজাল্ট, সমাজের চোখে খারাপ রেজাল্ট। আমার জন্য খারাপ? উত্তর হলো না, আমার বাচ্চা 70% মানুষজনে 4 পয়েন্ট পাইছে। এবং এই রেজাল্টটা কখন খারাপটা সলিডিফাই হবে? যখন আমি চান্স পাবো না,
তোমাদেরকে আমি একটা কথা অনেক বলছিলাম, এখন কি সেটা বিলিভ হচ্ছে কিনা জানি না। এই ভিডিও যখন আপলোড হচ্ছে রেজাল্ট নিয়ে মার্কেটে আর হাইপ আছে না, রেজাল্ট নিয়ে কেউ তোমাকে এখন ঘাটাচ্ছে না, ওই 3-4 দিনই ঘাটাবে। এরপরে ঘাটাবে কি নিয়ে বলো দেখি, যে এটার হাইপ অনেক দিন থাকবে, মোটামুটি নেক্সট ব্যাচ না আসা পর্যন্ত যে পরিচয়টা তোমাকে বহন করতে হবে সেটা হলো অ্যাডমিশনের রেজাল্ট। সো এইচএসসি রেজাল্টটা খুবই মেকি একটা জিনিস ছিল, সামনে অ্যাডমিশনের রেজাল্ট আসতেছে, আমি তোমাকে সকল পথ দেখাই দিলাম, তোমার অপশন যে তুমি আগাবা কি না। আসসালামু আলাইকুম, ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া আছে। টাটা।